সারা জীবন ওনার মুত্তাকি স্ত্রী হয়ে থাকার। তৌফিক তালুকদার তেতে উঠে বলেন, কি বলছিস? তুই ওই পশুর জীবন সঙ্গী হয়ে জীবন পার করবি? না, এটা কখনোই সম্ভব নয়। তোকে আজই আমরা বাড়ি নিয়ে যাব। মেহনুর কিছু বলে না, কারণ সে জানে যাই বলুক সে তো শুধুই ওই পাপিষ্ট পুরুষের অর্ধাঙ্গিনী। এহসান তালুকদার মৃত্যুর আগ অব্দি তাকে নিজ বুকে আগলে রাখবে। মেহনুর মুচকি হেসে বলে, আব্বাকে দেখবো আমি? তখনই ক্যাবিনের দরজা খুলে বেরিয়ে আসে মেহেরাজ, সাথে একজন নার্স। মেহনুরকে দেখে নিজের হাতের রিপোর্টখানা নার্সের হাতে তুলে দিয়ে দৌড়ে এসে মেহনুরকে জড়িয়ে ধরে মেহনুরের হিজাবের উপরই কপালে ঠোঁট ছুঁয়ে বলে, তুই এসেছিস? কিভাবে এলি? ভালো আছিস তুই? মেহনুর মৃদু গলায় বলে, উনি দিয়ে গেছেন, আমি ভালো আছি। মেহেরাজ কিছু মুহূর্ত চুপ থেকে মেহনুরকে নিজের থেকে আলাদা করে বলে, তুই আমাদের সাথেই যাবি, আর সব ব্যবস্থা আমি করব। আজ তুই নিজের বাড়ি যাবি। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা যাবো, আব্বাকে দেখতে পারবো? হ্যাঁ চল। এই বলে মেহরুব কেবিনে প্রবেশ করেন, যেখানে হাসপাতালে সাদা বিছানায় শুয়ে আছে তাদের আব্বাজান। মেহনুর দৌড়ে গিয়ে বিছানার পাশে রাখা বসার চেয়ারে বসে নিজের বাবার হাত আঁকড়ে ধরে, অজস্রবার ঠোঁট ছুঁয়ে থাকে। মাজারুল সাহেব কিছু বলতে পারছেন না, শুধু নিজের মেয়ের পাগলামি দেখছেন। মেহনুর চোখের পানি ছেড়ে দিয়ে নিজের বাবার পানে। মেহনুর ধীরে ধীরে তার চোখের পানি মুছে নিজের আব্বার কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আচ্ছা ঠিক আছেন তো? আপনি দেখুন, আপনার আম্মাজান হাজির হয়ে গেছেন আপনার দরবারে। মাজারুল সাহেব কিছুই বললেন না, তার চোখের পানি এসে যায়, গলার মধ্যে কথা আটকে যায়। মেহনুর বাবার কপালে চুমু দিয়ে ধীরে ধীরে তার নিকাব খুলে নেয়, তারপর নিজের ঠোঁট ছুঁয়ে বাবার কপালে। মাজারুল সাহেব চোখ বুজে নেন, যেন তার মেয়ের স্পর্শে নিজেকে আবার জীবিত মনে করেন। মেহনুর নিজের বাবার থেকে মুখ সরিয়ে দৃঢ় গলায় বলে, আব্বা কোনো চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে সুস্থতা অতি শিগগিরই দান করবেন। আপনি জানেন তো, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে তার জন্য যথেষ্ট। এই কথা বলেই মেহনুর যেন কিছুটা শান্তি পেল, কিন্তু তৌফিক তালুকদার তখনই হন্তদন্ত হয়ে এসে ক্যাবিনে প্রবেশ করেন। মেহরাজ, তুই মেহনুরকে নিয়ে বেরিয়ে পড়। আশপাশে এহসানের কোনো লোক নেই, আর মেহরুব আর আমি ভাইজানকে নিয়ে আসছি হাসপাতাল থেকে। মেহনুর একটু চমকে গিয়ে বলল, না চাচা, এটা সম্ভব নয়, উনি নিয়ে যাবেন আমায়। তখন মেহেরাজ তীব্র কণ্ঠে ধমক দিয়ে বলে, তোর কাছে কে বড়, ও না আমরা? তোকে আজ বাড়ি যেতেই হবে, প্রাণ হোক বা তুই আমাদের না থাকলে নিজেকে মরা মরা লাগে। মেহেরাজ মেহরুব এবং মেহনুর ওর বাড়ি নিয়ে আসে। মেহনুরের অমত ছিল, পরে নিজের পরিবারকে দেখার লোভ সামলাতে পারেনি, তাই চলেই এসেছে। বাড়ির উঠানে পা রেখে মেহনুর এক পলক এদিক ওদিক তাকায়। মনে হয় কত যুগ পর সে তার নিজ ঘরে ফিরেছে, এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। ধীর পায়ে সে বাড়ির সদর দরজার দিকে এগিয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে সোফায় বসা কক্ষে তার দাদাজানকে দেখে। তিনি চোখ বুজে বসে আছেন। মেহনুর ধীর গলায় উচ্চারণ করে, দাদাজান। নিজের ফুলের ডাক কানে আসতে মুস্তাফা সাহেব চোখ খুলে ফেলেন। তার চোখ মনে হয় বিশ্বাসই করতে পারছেন এটা কি সত্যি নাকি তার স্বপ্ন। যখন তার চোখ পড়ল সদর দরজায়, তিনি থমকে যান, কিছু মুহূর্ত তাকিয়ে তাকিয়ে থাকেন। তার চোখে ভাসে শুধু মেহনুর। মেহনুর এক প্রকার দৌড়ে এসে মুস্তাফা সাহেবের কাছে পৌঁছায়। মেহনুরকে কাছে পেয়ে মুস্তাফা সাহেব বুঝতে পারেন এটা সত্যি। তিনি তাড়াতাড়ি সোফা থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, বেগম সাহেব কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমাদের ফুল এসেছে আমাদের কাছে, দেখো। মেহনুর নিজের নিকাব খুলে ঝটপট জড়িয়ে ধরে মুস্তাফা সাহেবকে। মুস্তাফা সাহেব ফুপিয়ে কেঁদে ওঠেন, তার চোখের কোণে কান্না এসে যায়, তবুও নিজেকে সামলে বলেন, কাঁদিস না ফুল, ফুল কাঁদে না, ফুল সব সময় হাসে, ফুলের কাঁদলে হয় না। মেহনুর ফুপিয়ে কেঁদে ওঠে, দাদাজান, তোমার ফুল ঝরে গেছে, তোমার ফুল ধ্বংস হয়ে গেছে কলঙ্কে, এক ভয়ঙ্কর কলঙ্কে কলঙ্কিত হয়ে গেছে। এনিফা বেগম হাউমাউ করে সিঁড়ি বেয়ে নেমে আসেন। তিনি বলতে থাকেন, আমার ফুল আইছে, আমার নাতনি আইছে, ফুল কোথায়, তুই কোথায়? মেহনুর মুস্তাফা সাহেবকে ছেড়ে এনিফা বেগমকে জড়িয়ে ধরে আবারও কেঁদে ওঠে, এসেছি আমি দাদিজান, এসেছি আমি, তোমার ফুল এসেছে, তবে সে ঝরে গেছে, একদম ঝরে গেছে। মেহনুরের চাচিরা এসে তাকে জড়িয়ে ধরে। তার চাচাতো ভাই বোনেরা সবাই কাঁদছে, বিশেষত তার চাচাতো বোন নুরি। নুরি মেহনুরকে একসময় খুব ভালোবাসতো, কিন্তু যেদিন থেকে মেহনুর এহসানের সাথে হয়েছিল
সেদিন থেকে সবাই যেন শান্তি হারিয়েছে। আজ তার ফিরে আসার সাথে মনে হচ্ছে কিছুটা শান্তি ফিরে এসেছে। মেহনুর নিজের কক্ষে পা রাখে, একে একে সব কিছুতে হাত বোলাতে থাকে। তাকে মনে হয় কত যুগ পর সে নিজের ঘরে ফেললো। তার ঘরটা এহসানের ঘরের মতো বড় প্রাসাদের মতো নয়, ছোট্ট একটা ঘর, যেখানে রাখা আছে একখানা বিছানা, একখানা ওয়ার্ড্রপ, একখানা ছোট্ট সোফা এবং ছোট্ট একটা বইয়ের সেলফ। ঘরের একমাত্র জানালা রয়েছে পশ্চিম দিকে। মেহনুর ধীর পায়ে জানালার দিকে এগিয়ে যায়, আলতো হাতে জানালার পর্দা স্পর্শ করে। জানালার সামনে রাখা ছোট্ট টেবিলের দিকে তার চোখ চলে যায়, যেখানে বসে সে পড়াশোনা করত। টেবিলের উপর রাখা ছিল তার আম্মার একখানা হাফেজি কোরআন, যা সে হাফেজ হওয়ার পর হাতে তুলে দিয়েছিল তার আম্মা। এই টেবিলে বসেই ফজরের নামাজ শেষে জানালার দিকে তাকিয়ে সূর্য উদয় দেখত আর কোরআন তেলাওয়াত করত। এই হাফেজি কোরআনের পাশেই রাখা ছিল আরও একটা নুরানি কোরআন, যা সে কারি হওয়ার পর তার দাদাজান দিয়েছিলেন। এসব ভাবতে ভাবতে মেহনুর উদাস হয়ে ওঠে। তখনই মেহেরাজ ঘরে প্রবেশ করে আর তাড়াহুড়ো করে বলে, মেহনুর, তোর পাসপোর্টটা বের কর তাড়াতাড়ি। মেহনুর থমকে যায়। সে বুঝতে পারে না তার ভাইজান কেন এমন কথা বলছে। গাড়ি ঘুরিয়ে তাকিয়ে মেহেরাজের দিকে বলে। কেন ভাইজান? মেহেরাজ উত্তেজিত হয়ে বলে, আমি আজ তোকে নিয়ে ঢাকা চলে যাব। ঢাকা থেকে টিকিট কেটে জর্ডান যাব কয়েকদিনের জন্য, যাতে ওই এহসান আর তোর ধারে কাছে না আসে। মেহনুরের বুক ধক করে ওঠে। তার মানে সে আর এহসানকে দেখতে পাবে না, সত্যি এহসানের সাক্ষাৎ পাবে না। সে এক মুহূর্তের জন্য হতাশ হয়ে পড়ে, খুন হয়ে ওঠে। এবার সে আর এহসানকে কাছে পাবে না, তবে সে নিজের পরিবারের কাছেও থাকবে না। মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। তার আর কিছু বলার নেই। এখন যদি সে বলে সে যাবে না, তো তার পরিবারের লোক কষ্ট পাবে। আর তার কাছে এহসান আগে নয়, তার পরিবার আগে, তার বাপ দাদা ভাই আগে। তাই সে এক পায়ে রাজি মেহেরাজের কথায়। রাত 10টা। গাড়িতে এহসান, জয়নাল, হাসিব আর 3 জন ছোট তালুকদার বাড়ির দিকে রওনা হয়েছে। তাদের উদ্দেশ্য মেহনুরকে নিয়ে বাড়ি ফেরা। হাসপাতালে ফোনে খবর পেয়েছে মেহেরাজরা বাড়ি ফিরে গেছে এবং সভায় থাকার জন্য এহসান ফোন বন্ধ রেখেছিল। ফোন খুলে যখন এহসান কাহিনীটা শুনতে পেল, তার বুকের মধ্যে একটা অজানা চাপ অনুভব করলো। তার নারী আবারও বিশ্বাসঘাতকতা করেছে, এমনটি তার মনে হতে থাকলো। রাগে এহসানের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছিল, কিন্তু সে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে। সভা থেকে গাড়ি নিয়ে ছোট তালুকদার বাড়ির দিকে রওনা হলো। তখন হঠাৎই এহসানের ফোনে একটা ভিডিও আসে। প্রথমে সে পাত্তা না দিলেও কিছুক্ষণ পরে অচেনা নাম্বারটা দেখে তার মনে একটা অস্থিরতা চলে আসে। তাই সে ভিডিওটি চালু করে। ভিডিও চালু হতেই তার শরীর থেকে রক্ত যেন সরে গেল। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একজন মেয়ে আর ছেলেকে কেউ চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কিছু মুহূর্ত পরই এহসান বুঝতে পারে এই নারী আর কেউ নয়, তারই আপন নারী, আর তার ভাই মেহেরাজ। মেহেরাজ বাড়ির সভা থেকে বিদায় নিয়ে মেহনুরকে নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়। গাড়ির গতি স্থির। সিলেট এয়ারপোর্ট রোডের কাছাকাছি আসতে কয়েকজন গার্ড তাদের পথ রোধ করে দাঁড়ায়। মেহেরাজ রেগে ফুঁসে গাড়ি থেকে বের হয়। এতে মেহনুর প্রথমে ভয় পায় না। সে ভাবে হয়তো এহসানের কাজ, আর এহসান যাই করুক তার ক্ষতি করবে না। যদি সে এহসানের হাতে পায়ে ধরে তাহলে হয়তো মেহেরাজেরও কিছু করবে না। কিন্তু সে ভুল। ওরা গার্ডদের কেউ নয়, ওরা ছিল অন্য কেউ, রাসেলের লোক। তবে বোকা মেহনুর এখনো এ সম্পর্কে অবগত নয়। দুজন নারী গার্ড তাকে শক্ত করে নিয়ে ওকে গাড়ি থেকে বের করে ধরে অন্য গাড়িতে জোর করে উঠে যায়। মেহেরাজ প্রতিরোধের চেষ্টা করে, কিন্তু শক্ত হাতে ওকেও বেঁধে ফেলে গাড়িতে প্রবেশ করানো হয়। মেহনুরের এখনো ভয় করছে না। সে এখনো মনে করছে এটা এহসানের কাজ, তাই একটু ভয় করছে না। একসময় দুজনকে একটা পুরানো গুদামের উঠানে নামানো হয়। সেখানে লোহার চেয়ার, ভাঙাচোরা কাঠের বাক্স আর আবর্জনার স্তূপ। আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রাসেল এক কদর্য হাসি মুখে। মেহনুরের ধারণা তার সামনে স্পষ্ট ভুল প্রমাণ হয়। মেহনুরের ভয়ে কলিজা শুকিয়ে আসছে। এরা কারা, কেন এমন করছে? সে তো মনে করেছিল এটা এহসানের কাজ, কিন্তু এটা তো ভুল। রাসেলকে মেহেরাজরা চিনে, ওদের পুরো পরিবারকে চিনে। মেহেরাজ রাগে গর্জে উঠে বলে, রাসেল, তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের ছেড়ে দে, আমরা চলে যাব। রাসেল বিশ্রীভাবে হেসে বলে, অবশ্যই তোদের ছাড়বো, তবে তার আগে আমার কিছু কাজ হাসিল করতে হবে। মেহেরাজ চেয়ার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, হাত পা বাঁধা, কিন্তু চোখে আগুন। কি কাজ হাসিল করতে চাস তুই? রাসেল একপাশে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে তাকে ইশারা করলো। সঙ্গে সঙ্গে লোকটি এগিয়ে এসে মেহেরাজের কাঁধে কিছু একটা পুশ করলো। কয়েক মুহূর্তের মধ্যে মেহেরাজের চোখে অন্ধকার নেমে এলো। সে জ্ঞান হারিয়ে ফেললো। মেহনুর আতঙ্কে ছটফট করতে লাগলো। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু গলাতেই স্বর বের হচ্ছে না। তার কাঁপতে কাঁপতে বলতে ইচ্ছে হচ্ছে, আমার ভাইজানকে কি করছেন? দয়া করে এমন করবেন না। কিন্তু এসব বলতে পারবে না। এরা পরপুরুষ। যদি এখানে এহসান থাকতো তো সে চিৎকার করতো, কিন্তু এখানে এহসান নেই। এহসান থাকলে সে চিৎকার করতো, প্রাণপণে গলা ফাটিয়ে, প্রয়োজনে গালাগালিও করতো, কান্না করতো। সে এই সময় এহসান ঠিকই তাকে বুকে জড়িয়ে ধরে বলতো, তুমি এভাবে কাঁদলে আমার অন্তর কেঁদে ওঠে।
কিন্তু বাস্তবতা নিষ্ঠুর, এখানে কেউ তাকে বাঁচাতে আসবে না। মেহনুর ভয়ে জড়সড় হয়ে বসে আছে। কি হবে, কি করবে, কেন হচ্ছে, কেনই বা তার সাথে সবসময় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে, কেন এত নির্মম পরিস্থিতির শিকার সে হয়। ঠিক তখনই এক লোক হেসে বলে, এহসান তালুকদারের বউ কথা বলতে পারে নাকি ভাই? মেহনুরের বুক ধক করে ওঠে। আরেকজন যোগ দেয়, মেয়ে তো হাফেজা, পরপুরুষের সামনে গলা তোলে না। আরেকজন ঘৃণ্য হাসি দিয়ে বলে, তাই নাকি? তাহলে গলা নয়, মুখ দেখে নেই। কথাটা শুনে মেহনুর আতকে ওঠে, তার শরীর কেঁপে ওঠে, হাত পা শক্ত হয়ে আসে। কিন্তু রাসেল ধমক দিয়ে বলে, যেমন আছে তেমনই রাখ। জামাই না এলে শুধু মুখ কেন, সারা শরীরও দেখা যাবে। মেহনুরের চোখে পানি জমে আসে। সে চিৎকার করতে পারে না, দৌড়াতে পারে না, প্রতিরোধ করতে পারে না। একটাই নাম তার হৃদয়ের গহীন থেকে বের হয়ে আসে। আল্লাহ, সে কাঁপতে কাঁপতে মনে মনে দোয়া করতে থাকে। রক্ষা করুন মাবুদ। যদি আপনার রহম না হয় তাহলে আমি শেষ হয়ে যাব। এদিকে এহসান এই ভিডিও দেখে। এহসান স্তব্ধ হয়ে যায়। কি হচ্ছে কি? মেহনুর ওখানে কি করছে, রাসেলের কাছে কিভাবে কি করে? তখনই এহসানের মোবাইলে ফোন আসে। এহসান দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলিয়ে ফোনটা ধরে। ফোন ধরতে ওপাশ থেকে একজন বিশ্রী হাসি দিয়ে বলে, এহসান তালুকদার, কেমন দিলাম? ভালো লেগেছে নাকি? এহসান দাঁত চেপে বলে, রাসেল তুই তো সীমায় ভুলে যাচ্ছিস, সাহস বেশি দেখে ফেলছিস। রাসেল এতে আরো বিশ্রীভাবে হেসে বলে, সাহস তো করতে চাইনি, কিন্তু তুই সাহস করতে বাধ্য করেছিস। কিছুদিনের মধ্যে আমার দুই ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিস। আমার ভাইটা দেশ ছেড়ে গিয়েও নিস্তার পায়নি। এহসান দাঁত চেপে বলে, তোর যা শত্রুতা আমার সাথে, আমার নারীকে কেন এতে টানলি? রাসেল বিশ্রী হেসে বলে, তোর দুর্বলতাই। এহসান নিজের রাগ সামলিয়ে বলে, কি চাস তুই? রাসেল মেহনুরের দিকে এক পলক তাকিয়ে ফোনে বলে, তোর দুর্বলতাই তো আমার সফলতা। তোকে চাই, শুধু একা চলে আয়, আর তোকে মেরে আমি নিজের ক্ষোভ মিটিয়ে নেব। আর নইলে এহসান বাজখাই গলায় বলে, নইলে কি রে সুরের বাচ্চা, কি করবি তুই? রাসেল বিশ্রী হেসে বলে, নইলে তোর নারী ছোট শরীর আমার শরীরের সাথে মিশে যাবে। মা বোন আমাদেরও আছে, তাই এখনো কিছু করিনি, কিন্তু 1.5 ঘন্টার মধ্যে যদি না আসিস তো তোর নারীর মৃত্যু হবে আমার হাতে। তার ইজ্জত ছাড়া, তাই চুপচাপ আমার 11 স্থানে চলে আয়। তারপর আবার হুমকি দিয়ে বলে, সাবধান, কোনো চালাকি যেন না হয়। এই বলে রাসেল ফোন কেটে দেয়। এহসানের রাগে শরীর জ্বলতে থাকে। হাসিব জয়নালও সবই শুনেছে। এহসান অস্থির গলায় বলে, তোরা যা করার কর, আমি যাচ্ছি ওখানে। হাসিবা জয়নাল বলে, ভাইজান আপনি যান, আমরা ব্যবস্থা করছি। এই বলে দুজনে গাড়ি থেকে নেমে পড়ে। এহসান হন্তদন্ত হয়ে গাড়ি চালু করে উদ্দেশ্যে রাসেলদের আগে রাস্তা নেয়। এহসানের রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে, নিজের উপর রাগ হচ্ছে। কেন যে সে মেহনুরকে একা রেখে আসতে গেল ওই কাপুরুষদের কাছে, আর কেনই বা সে বিশ্বাস করতে গেল নিজের নারীকে? এই নির্বাচনে দাঁড়িয়ে পড়েছে আরেক মহাঝামেলায়। রাতের ঘুম হয়েছে হারাম, এর উপরে এই বেয়াদ্দব নারীর বেয়াদ্দবি। এহসান গাড়ি চালাতে চালাতে হাসিবকে ফোন দেয় আর বলে, আজকের জনসভার নিরাপত্তার জন্য যে থাই স্পাইয়ারগুলো এনেছি ওগুলোকে পাঠিয়ে দে ভাই। পরিস্থিতি ঠিকঠাক লাগছে না, ওখানে আমার বেগম আছে, কি থেকে কি হয়ে যায় আমি না জেনে রেগে কি করে ফেলি। হাসিব উত্তর দে। মেহনুর ভয়ে কুকড়ে উঠছে। সব তারই দোষ। যদি সে বিশ্বাসঘাতকের মতো না চলে যেত তবে এমন কিছুই হতো না। তার কারণে হয়তো আজ তার ভাই যেন মারা যাচ্ছে। আচ্ছা, এহসান কি আসবে ওকে বাঁচাতে? না, আসবে না, নিশ্চয়ই আসবে না। কারণ এহসান তাকে বলেছিল একদিন যে যারা তাকে ধোকা দেয় তাদের সে ঘৃণা করে। আচ্ছা, তাহলে কি মেহনুরকেও সে ঘৃণা করবে? এখন এতক্ষণে হয়তো এহসান জেনেই গেছে যে সে পালিয়েছে তার থেকে। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে ভাবে, আল্লাহর হাতেই সব। আমার রব নিশ্চয়ই এমন কিছু আমার সাথে করবেন না। কিছু মুহূর্ত পার হয়। মেহনুর ভয় লাগতে শুরু করে। যদি এহসান না আসে তো তাকে নিশ্চয়ই এই পশুগুলো মেরে ফেলবে, সাথে তার ভাইটাকেও। মেহেরাজের এখনো জ্ঞান আসেনি, অচেতন হয়ে চেয়ারের সাথে বাধা রয়েছে। মেহনুরের অঝরে চোখ দিয়ে পানি গড়াচ্ছে। এক ভয়াবহ মৃত্যু সামনে দেখতে পাচ্ছে। নিজের সব হারিয়ে মরে যাওয়ার দৃশ্য যেন তার চোখের সামনে স্পষ্ট ভাসছে। সব শেষ হয়ে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে কষ্টে, কিন্তু কিছু করতে পারছে না। এহসান যদি তার সাথে এমন কিছু করতো তো চিৎকার করতো, গালি দিত, প্রয়োজনে কামড়ও দিত, তবে এতটাও ভয় পেত না। এহসানের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদত। কিন্তু এখন এটা কেবল স্বপ্নেই মানায়। এহসান আসবে না এখানে, আর তার এহসানের বুকে মাথা রাখা হবে না। চিরতরে হারিয়ে যাবে তার অস্তিত্ব। এহসানের মুখটাও হয়তো আর দেখতে পারবে না। কেন জানি এই ভেবে কলিজাটা ফেটে যাচ্ছে, ভেতরে শুকিয়ে আসছে।
এই ভয়ঙ্কর মুহূর্ত এসেও তার আপনজনদের কথা মনে আসলেও যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে কেন জানি তার জন্য ভেতরটা ফেটে যাচ্ছে, তার বুকে মাথা রাখার জন্য প্রাণ বেরিয়ে যাচ্ছে। এহসান গাড়ি নিয়ে পৌঁছায় সেই জায়গায়। এহসান গাড়ি থেকে নামতে দুটি লোক তাকে গেটের দিকে নিয়ে আসে। এহসানকে গেটের দিকে আসতে দেখে মেহনুর অবিশ্বাস্য চোখে সেদিকে তাকিয়ে রয়। মনে হয় হাতে চাঁদ পাওয়ার মতো কিছু দেখেছে সে। মেহনুরের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তার মতো বিশ্বাসঘাতক নারীর জন্য এহসান নিজের জানের মায়া ছেড়ে দিয়েছে। রাসেল বিশ্রী হেসে এহসানের দিকে তাকিয়ে বলে, এসে গেছিস? আমি জানতাম তুই আসবি, কারণ তোর বউ তো তোর আত্মা। এহসান এক পলক তাকায় মেহনুরের দিকে, চোখে অগ্নি অথচ মুখভঙ্গি স্থির। এরপর রাসেলের দিকে চোখ তুলে ঠান্ডা গলায় বলে, আমার নারীকে ছেড়ে দে, আমার সাথে যা করার কর। রাসেল একটা পিস্তল হাতে নিয়ে এহসানের চারিপাশে ধীর গতিতে হাঁটতে থাকে। হেসে বলে, তুই তোর নারীকে এত ভালোবাসিস যে নিজের প্রাণটা অব্দি দিয়ে দিচ্ছিস। কি প্রেম! এহসানের কপালে রক ফুলে উঠে, রাগে চোখ দুটি ধপধপ করছে, কিন্তু নিজেকে শান্ত রেখে বলে, তোর এসব জানার দরকার নেই, তুই যা করার আমাকে কর। আমার নারী ওর ভাইকে ছেড়ে দে, আমাকে মেরে দে রে। রাসেল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই দিনটার জন্য আমি কত টাকা উড়িয়েছি, কত পরিকল্পনা করেছি। আমার দুই ভাই মরেও গেল, কিন্তু তোকে কেউ মারতে পারলো না। অথচ আজ একটা তুচ্ছ মেয়ে ছেলের জন্য তুই নিজেকে আমার হাতে তুলে দিলি। বুঝতেও পারিনি যে এমন দিন আসবে। এহসান দাঁত চেপে বলল, যা বলার আমাকে বল। আমার নারীর নামে একটা বাজে কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলবো একদম। রাসেল আবারও কদর্য হাসিতে ফেটে পড়ে বলে, ও আচ্ছা, এখন এত সাহস দেখাচ্ছিস? তোকে সামনে বসিয়ে না হয় তোর নারীকেই শেষ করে দেই, তাও বিশ্রী ভাবে। এহসানের শরীর জুড়ে বিদ্যুৎ খেলে গেল। মাটির নিচ থেকে যেন আগুন বেরিয়ে আসছে, কিন্তু নিজেকে সামলে নেয়, কারণ তার বেয়াদ্দব নারী, তার প্রাণ এখনো ওদের হাতে বন্দি। যদি কিছু করে ফেলে তাই নিজেকে সামলিয়ে নেয়। রাসেল আবারও বলে, শেষ ইচ্ছে আছে তোর? থাকলে বলে ফেল, কারণ তোকে ভয়ঙ্কর ভাবে মারবো। এহসান রাসেলের কথায় মেহনুরের দিকে তাকায়, চোখে গভীর এক মায়া, যেন সে পৃথিবীর সবকিছু ভুলে গেছে। মেহনুরের বুক ধক করে উঠে। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েও কিভাবে এই পুরুষ এত ভালোবাসার দৃষ্টি দিতে পারে, অথচ সে তো ওকে দেখতে পারছে না, পারবেই বা কি করে? তার সারা শরীর যে ঢাকা। এহসান মেহনুরের দিকে তাকিয়ে গভীর গলায় বলে, আমার নারীকে কিছু মুহূর্তের জন্য জড়িয়ে ধরতে চাই। মেহনুর আরো অবাক হয়ে যায়। মৃত্যুর আগে এ কেমন শেষ ইচ্ছে? তার মনে হচ্ছে যদি সত্যি আজ এহসান মারা যায়, তবে কি আর কখনো সে পাপিষ্ঠ বুকের উপর মাথা রাখা হবে না? আর কেউ কি কোনোদিন তাকে বেগম ভালোবাসি তোমায় বলবে না? আর কেউ কি জোর করে জড়িয়ে ধরবে না? সে কি সত্যি এহসানকে হারিয়ে ফেলবে? সত্যি কি? না না, আল্লাহ তো আছেন। রাসেল এবার হাসতে হাসতে বলে, সত্যি? তোর মতো সিংহ ভেজা বেড়ালের মতো হয়েছে, তাও একটা তুচ্ছ মেয়ের জন্য? এহসান এবার ধমকে ওঠে। আমার নারী তুচ্ছ নয়, আমার নারী আমার দুনিয়া। রাসেল একটা নারী গার্ডকে ইশারা করে বলে, ওর নারীর বাঁধন ছেড়ে দাও, শেষবারের মতো জড়িয়ে ধরো, এরপর তো আর গলাও কেটে ফেলবো। মহিলা গার্ড এসে মেহনুরের বাঁধন খুলে দিল। মেহনুর ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ বসে থাকায় পা অবশ হয়ে গেছে, ফের বসে পড়ে। কয়েক মুহূর্ত পর উঠে এহসানের দিকে এগিয়ে আসে। তার মাথায় শুধু একটাই ভাবনা, আমার পাপিষ্ঠ পুরুষ আমার জন্য যদি মরে যান, তবে আমি কেমন করে বাঁচবো এই অপরাধ নিয়ে? আমি বাঁচতে পারবো? সত্যি কি বাঁচতে পারবো এই পাপিষ্ঠ পুরুষের মৃত্যুর কারণ হয়ে? এহসানের সামনে দাঁড়াতে এহসান নিরলস চোখে ওর পানে তাকায়। মেহনুর তাকিয়ে থাকে মারাত্মক সৌন্দর্য ঘেরা নিজের পাপিষ্ঠ পুরুষের পানে। এহসান মেহনুরকে মলিন কণ্ঠে বলে, জড়িয়ে ধরবি একবার, বেয়াদব নারী আমার। মেহনুর ছলছল চোখে এক পলক তাকায় এহসানের পানে। অন্য সময় হলে হয়তো সে রেগে যেত, তর্ক করতো, কিন্তু এখন বুকটা শুধু কেঁপে উঠছে। কান্না চেপে ফিসফিস করে বলে, হ্যাঁ ধরবো, সবসময় তো আপনি আঁকড়ে ধরেন আমায়, আজ না হয় আমি আঁকড়ে ধরলাম আপনাকে। এই বলে ঝাঁপিয়ে পড়ে এহসানকে জড়িয়ে ধরে মেহনুর। এহসানের পিঠে চাদর আর পাঞ্জাবি খামচে ধরে বিড়ালের মতো ঘাপটি মেরে মাথা রাখে তার বুকের উপর। মেহনুর ভাবছে এটাই হয়তো শেষ। এহসান মৃদু হেসে মনে মনে বলে, একটু হলে অনুভব করো তুমি নিজের অস্তিত্ব হারানোর ভয়ের অনুভূতি কতটা ভয়ানক হয়। মেহনুর মাথা তুলে এহসানের মুখশ্রীর পানে তাকিয়ে বলে, ওরা কি সত্যি আপনাকে মেরে ফেলবে? আমি কি আর কোনোদিন আপনার বুকে মাথা রাখতে পারবো না? এহসান মলিন গলায় বলে, না পারিব না, এটাই শেষ। মেহনুরের কলিজা ধক করে ওঠে। ওদের বলবেন আপনার সঙ্গে আমাকেও যেন মেরে ফেলে। এহসানের বুক কেঁপে ওঠে। এই মেয়ে কি বলছে? সে মেহনুরকে নিজের দুহাত দিয়ে আগলে নেয়, অতঃপর মেহনুরের কপালে হিজাবের উপরই নিজের ঠোঁট ছুঁয়ে বলে, তোমার জন্য প্রাণ দিচ্ছি আমি, কারণ তুমি বাঁচবে বলে, বুঝলে আমার বোকা নারী। মেহনুর ফিসফিস করে বলে,
আপনি আমার মতো বিশ্বাসঘাতক নারীর জন্য কেন নিজের প্রাণ দিচ্ছেন? এহসান মৃদু হেসে বলে, সেই তুই যাই হস, দিন শেষে তুই আমার এক পবিত্র অস্তিত্ব। তাই নিজের পবিত্র অস্তিত্বকে বাঁচানোর জন্য না হয় নিজের পাপী অস্তিত্বকে উৎসর্গ করলাম। ঠিক তখনই রাসেল বিকট গলায় চেঁচিয়ে ওঠে, ওই তোদের ফিসফিসানি বন্ধ কর, আর এই এহসানকে বেঁধে ফেল, মৃত্যুর জন্য তৈরি কর। মেহনুর এই চিৎকারে ভয়ে এহসানকে শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, আপনাকে নিয়ে যেতে দিব না আমি। যাবেন না, আপনি চলে যান। আমি মরে গেলে কিচ্ছু হবে না। আপনি নিজের প্রাণ আমার জন্য শেষ করবেন না। এহসান কিছু বলে না, মুচকি এসে মেহনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আর মনে মনে বলে, মায়ায় জড়িয়ে গেছো তুমি, ভয়ঙ্করভাবে জড়িয়ে গেছো তুমি এই পাপিষ্ঠ পুরুষের মায়ায়। হঠাৎ চারিদিকে হেলিকপ্টারের গর্জন শোনা যায়, যেন বিশাল আকাশের বুকে বাজ পড়ার মতো। প্রতিটা ধ্বনি যেন মাটিতে গভীর শীতলতা সৃষ্টি করছে। রাসেল আর তার লোকজন দ্রুত আকাশের দিকে চোখ ফিরিয়ে দেখে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না। এই এলাকা তাদের জটিল পরিকল্পনার জায়গা। এখানে তো কিছু ঘটার কথা ছিল না, কিন্তু তারপরে এক পলক সময়ের মধ্যে দুটি হেলিকপ্টার থেকে তীব্র আলোর ঝলক আর সাথে গুলির শব্দে পুরো এলাকা কাঁপতে শুরু করে। সেইগুলি যেন ঠিক নিশানা করে একে একে রাসেলের প্রতিটা লোকের মাথায় আঘাত করে। সঠিক নিশানা সুনিপুণ দক্ষতায় মুহূর্তের মধ্যে রাসেলের দলটি মাটিতে লুটিয়ে পড়ে। মেহনুর গুলির শব্দ শুনে ভয় পেয়ে ওঠে, মনে হয় যেন কেউ এহসানকে লক্ষ্য করে গুলি করছে। সে এক মুহূর্ত না ভেবে আরো শক্ত করে এহসানকে জড়িয়ে ধরে, যেন তার শরীরের মধ্যে সুরক্ষা পেতে পারে। তার মনে একটাই ভাবনা, যদি এহসানকে গুলি করে ফেলে তবে অন্তত তার নিজের শরীরেও তা ভাগ করে নিতে পারবে। একসাথে চলে যাবে তারা পরকালে, যদি এমন কিছু ঘটে। কিন্তু ঘটল সম্পূর্ণ অন্য কিছু। রাসেল হতভম্ব হয়ে চারিপাশে তাকিয়ে থাকে, তার চোখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। এই কি ঘটছে? রাতের এই অন্ধকারে এত নিখুঁত নিশানা, এত নিখুঁতভাবে কোনো লক্ষ্যে উপরের দিকে তুলে ফেলা, এমনটা তার কল্পনায়ও ছিল না। ঠিক তখনই এহসানের লোকজন গাড়ি নিয়ে গুদামের বিশাল উঠানে ঢুকে পড়ে। তাদের পেছনে বিশাল সাইরেনের শব্দ, দৃঢ় পদক্ষেপ আর ঝকঝকে কালো গাড়ি। সবাই একসুরে এগিয়ে আসে, মাথা নিচু, চোখে সন্ত্রাসের ঝলক, প্রস্তুত হয়ে। এহসান এক দৃষ্টিতে রাসেলকে দেখে, কণ্ঠে কোনো রাগ নেই, বরং চিরন্তন শীতলতা। এখন কি বলবি কুত্তার বাচ্চা? প্রস্তুত হ এক ভয়ঙ্কর মৃত্যুর জন্য। গুদামের ভিতর থমথমে নীরবতা, বাতাসে ভেসে আসছে পোড়া বারুদের গন্ধ। মেঝেতে ছড়িয়ে থাকা লাশের মাঝে দাঁড়িয়ে আছে একদল পুরুষ, নিঃশব্দ, তবে তাদের চোখে আগুন জ্বলছে। যারা কিনা এহসানের লোক। এহসান দাঁড়িয়ে আছে, রাগে ওর হাত পা এক প্রকার কামড়াচ্ছে, পায়ের তালু অবধি জ্বলছে রাগে। রাগে কপালের রগ মনে হচ্ছে ছিঁড়ে যাবে, এতটা রাগ হচ্ছে তার। রাসেল একমাত্র জীবিত, তবে সে এখনো বোকার মতো চারিপাশে তাকিয়ে আছে। তার চোখে ভয়, শরীর কাঁপছে। তার সব লোক মরে গেছে, একটাও বেঁচে নেই। এহসান চুপচাপ দাঁড়িয়ে রাসেলের দিকে তাকিয়ে আছে, আর ওকে কিভাবে মারবে তা ভাবছে। তারপর এক ইশারায় হাসিব ও জয়নালকে নির্দেশ দিল রাসেলকে চেয়ারে বেঁধে ফেলতে। রাসেল ছটফট করতে লাগলো, চিৎকার করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এহসান, দয়া করে আমাকে সহজে মেরে ফেল, আমি ভয়ঙ্করভাবে মরতে চাই না, দয়া করে এহসান। মেহনুর এতক্ষণ ধরে চুপচাপ ছিল। সে বুঝতে পেরেছে কি হচ্ছে, তবুও নিজের অস্তিত্বকে এহসানের বুকে লুকিয়ে রেখেছে, যেন এই ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে চায় না। এহসান এবার ধীরে ধীরে মেহনুরকে নিজের থেকে সরিয়ে নেয়, দু হাত তুলে আপন নারীর কাঁধে হাত রাখে এবং চোখে আশ্বাসে ঝিলিক এনে বলে, চিন্তা করিস না, হায়াত আছে বলে বেঁচে আছি, আর যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে নিয়ে থাকবো। তারপর এক পলক মেহনুরের চোখে তাকিয়ে নিয়ে সামনে ইশারা করলো জয়নালকে। জয়নাল কিছু একটা বুঝে গাড়ির দিকে গেল। মেহনুর জানে এখন কি হবে, হয়তো ভয়ঙ্করভাবে রাসেলকে মারবে। মেহনুর এহসানের বাহুই কাপা কাপা হাতে হাত রাখে আর কাপা গলায় ফিসফিসিয়ে বলে, মারবেন না আর কাউকে, বাড়ি চলুন। এহসান মৃদু হেসে মেহনুরের মাথায় হাত রেখে বলে, মারবো না, শুধু ওর প্রাপ্য শাস্তিটাই দিব। জয়নাল গাড়ির ভেতর থেকে একখানা তীক্ষ্ণ ছুরি নিয়ে আসে এবং তা এহসানের দিকে এগিয়ে দেয়। এহসান ছুরিটা হাতে নিল, তার ঠোঁটের কোণে উদাস হাসি চোখে তাচ্ছিল্য। একবার ছুরির দিকে তাকালো, একবার রাসেলের দিকে, অতঃপর মেহনুরের কপালে গভীরভাবে কয়েকবার নিজের ঠোঁট ছুঁয়ে নেয়। এই সময় সবাই চোখ নিচু করে নেয়। এহসান নিজের নারীকে আরও একবার জাপটে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। কিছু মুহূর্ত পর এহসান মেহনুরকে ছাড়ে এগিয়ে যায় রাসেলের দিকে। রাসেল এবার কুকড়ে উঠে, কারণ সে তো জানে তার মৃত্যু আসন্ন। এহসান সামনের দিকে এগিয়ে গিয়ে রাসেলের কাঁধে হাত রেখে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার নারীকে একজন হারাম পুরুষ ইচ্ছা করে দেখেছিল বলে আমি এহসান তার চোখ কলিজা ছিঁড়িয়ে এনেছি। আর তোকে কিভাবে এত সহজ মৃত্যু রে, যেখানে তুমি আমার প্রাণ, আমার আত্মা, আমার দুনিয়াকে কলঙ্কিত করতে চেয়েছিস, তোকে এত সহজে মেনে ফেলবো রে? বেচারা ওই হারাম পুরুষটার সাথে অবিচার হবে রে।
এই বলেই হাসিবকে ইশারা করতে হাসিব রাসেলের চুল মুঠো করে ধরে টান দিল যাতে তার গলা উন্মুক্ত হয় এহসানের সামনে। রাসেল চিৎকার করে উঠে এহসান ছুরিটা ভালো করে একবার দেখে নেয় এপাশ ওপাশ, তারপর দাঁত চেপে এক ঝটকায় ছুরিটা তুলে বসিয়ে দেয় রাসেলের পুরুষাঙ্গে। এতে রাসেলের মুখ দিয়ে প্রচণ্ড আর্তনাদ বেরিয়ে আসে, জিভ বেরিয়ে এলো তীব্র যন্ত্রণায়, মনে হচ্ছে এই প্রাণটা গেল। রাসেলের জিভ বেরিয়ে আসতে দেখে এহসান এবার নিজের বাঁ হাত দিয়ে সেই জিভ চেপে ধরল, তারপর দাঁত চেপে নিজের শরীরে যত শক্তি আছে তা দিয়ে টেনে ছিঁড়ে আনলো সেই জিভখানা, যে জিভ দিয়ে তার নারীকে কলঙ্কিত করার কথা উচ্চারণ করা হয়েছিল। ওর জিভ হাতে নিয়ে চিৎকার করে বলে, এই জিভ দিয়ে তুই আমার নারীর সম্মান নষ্ট করার কথা বলেছিলি, তাই তোর এই জিভ আমি ছেড়ে নিলাম, কুকুরের বাচ্চা। ওর মুখে রক্ত গড়িয়ে পড়ছে, রাসেল কাঁপছে, আর্তনাদ করছে, কিন্তু এহসান নির্লিপ্ত। রাসেলের গলা দিয়ে ফেটে রক্ত গড়াচ্ছে, এখন শুধু মৃত্যুর পালা। চিৎকার অবধি করতে পারছে না, আর না পারছে নড়তে। রাসেল তখনও নিঃশ্বাস নিচ্ছিল, তবে তার প্রাণ এখন উঠবে উঠবে করছে। এহসান এবার হাতের ছুরিটা দিয়ে রাসেলের গলার চামড়ায় বসিয়ে দিল, আর ধীর গতিতে গলার চামড়া কেটে ফেলতে লাগলো। রাসেল ছটফট করছে, গলা দিয়ে অদ্ভুত গোঙানি শব্দ বেরোচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। যখন তার গলার চামড়া পুরোপুরি ছিলে খসে পড়ে, তখন এহসান হাতের আঙ্গুল ঢুকিয়ে দিল তার গলার গভীরে। কিছুক্ষণ খোঁজার পর হঠাৎ দাঁত চেপে কণ্ঠনালীটা একটানে ছিঁড়ে বের করে আনলো। এতক্ষণে রাসেল মারা গেছে, তার প্রাণ বিদায় নিয়েছে। সবাই এই দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেললো। মেহনুর পেছনে হেলে পড়লো, বুক ধকধক করছে। এতটা ভয়ঙ্কর কিছু সে জীবনে দেখেনি। তার পেটের ভিতর মোচড় দিয়ে উঠলো, সে বমি করে দিবে এমন অবস্থা। এতক্ষণ এই বিভৎসতা পাথরের ন্যায় দেখছিল দাঁড়িয়ে। এহসান রাসেলের ছিঁড়ে আনা গলার রগ আর কণ্ঠনালী হাতে তুলে নিয়ে বিকট হাসি দিয়ে বলে, এই গলা দিয়ে তুই আমার নারীকে বাজে কথা বলেছিলি, তাই এই গলায় আমি রাখলাম না তোর। কিন্তু এতেও এহসানের রাগ কমেনি, তাই দাঁত চেপে বলল, হাসিব, কুড়াল দে। হাসির সাথে সাথে দৌড়ে গিয়ে গাড়ি থেকে কুড়াল নিয়ে এলো। এহসান রাসেলের রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর হঠাৎ ক্ষিপ্ত পশুর মতো কুড়াল চালাতে শুরু করলো। 1, 2, 3, প্রতিটা কোপে রাসেলের দেহ টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওর মগজ ছিটকে পড়লো মাটিতে, কলিজা পড়ে রইল আলাদা এক পাশে, শরীরের রগ ছিঁড়ে ফিরে গেছে। এহসান কুড়াল চালিয়ে যাচ্ছে বারবার, যতক্ষণ না শরীরটা একদম ক্ষুদ্র মাংসের টুকরা হয়ে যায় ততক্ষণ। যখন আর কিছু কাটার নেই, তখন সে নিঃশ্বাস ফেললো, কুড়ালটা মাটিতে ফেলে দিল, তারপর নিজের লোকদের দিকে তাকিয়ে বলে, দেখ তো কোনো পানির লাইন আছে কিনা গোসলের জন্য। একজন দৌড়ে গিয়ে দেখে এলো। জি ভাইজান, আছে। তাহলে চালা পানির মোটর, শরীরে হারাম রক্ত লেগে গেছে। একজন পানির লাইন এনে এহসানের সামনে ধরল, অতঃপর পানি সশব্দে গড়িয়ে পড়তে লাগলো। এহসান নিজের শরীর থেকে চাদর খুলে ফেললো। ঠান্ডা পানির ধারা তার রক্তমাখা শরীরের উপর পড়ে ধুয়ে দিচ্ছে সব। সে শান্ত হয়ে গেছে, যেন এই রক্তস্নানই তার পরিত্রাণ। মেহনুর পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার মন বুঝতে পারছে না সে ভয় পাচ্ছে নাকি বিস্মিত হচ্ছে। সে এতক্ষণ ধরে দেখছে কিভাবে এই পুরুষ শুধু তার সম্মানের জন্য কতটি জীবনকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিল। এতটা ভালোবাসা কিভাবে সম্ভব? এতটা ভয়ঙ্কর হয়ে ওঠার কারণ কি? কি এমন আছে তার নিজের মধ্যে যা একজন পুরুষকে জানোয়ার বানিয়ে দিল? সে কিছুই বুঝতে পারছে না, শুধু দেখছে কিভাবে তার পাপিষ্ঠ পুরুষ রক্ত স্নানের পর এখন প্রশান্তিতে গোসল করছে। মেহনুর শুধু দেখছে, শুধু মন ভরে দেখছে এহসান কিভাবে শান্তির সহিত গোসল দিচ্ছে। চারিপাশ যেন নরকের বিভীষিকা, রক্তের গন্ধ বাতাসকে ভারী করে তুলেছে। জমিন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিথর দেহগুলো প্রমাণ দিচ্ছে যে এখানে কিছুক্ষণ আগেও এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চলেছে। মেহেরাজের জ্ঞান ফিরতে সে গোঙানি দিয়ে চোখ খুলল। কিছুক্ষণ অবাক দৃষ্টিতে চারিপাশে দেখলো, যেন বুঝতে পারছে না সে কোথায়। ধীরে ধীরে তার স্মৃতিতে ফিরে এলো সবকিছু, কি ঘটেছে, কেন ঘটেছে। ঠিক তখনই মেহেরাজের গলার আওয়াজ শুনে মেহনুরের ধ্যান ভাঙল। এক পলক সে তাকালো নিজের ভাইয়ের দিকে, তারপর চোখ গেল এহসানের দিকে। এহসান ধীরে ধীরে এগিয়ে আসছে, তার দৃষ্টি অগ্নি স্ফুলিঙ্গ ছড়াচ্ছে। মেহনুর শিউরে উঠে মুহূর্তের মধ্যে এক দৌড়ে গিয়ে এহসানের সামনে দাঁড়িয়ে মেহেরাজকে আড়াল করে বলে, দয়া করে আমার ভাইজানকে কিছু করবেন না। আমার দোষ, আমি চলে যেতে চেয়েছি, সবটাই আমার দোষ, আমি করেছি সবটা। মেহেরাজ চারিদিকে তাকিয়ে মুহূর্তে সব বুঝে গেল এহসান কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে। চারিপাশে ছড়িয়ে থাকা তরতাজা যুবকদের লাশ, রক্তাক্ত জমিন আর রাসেলের শরীরে যে অবশিষ্ট আছে, এসব কিছু দেখে গা শিউরে উঠল। রাসেলের শরীর লাশ বললেও ভুল হবে, কারণ সেটাকে যেন দক্ষ রাঁধুনির মতো টুকরো টুকরো করে ফেলা হয়েছে। কলিজা, ফুসফুস, জিহবা সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তমাখা মাটিতে। মেহেরাজ চোখ বন্ধ করে নিল, ভেতরটা মোচড় দিয়ে উঠছে। সে জানে এহসান এক ভয়ঙ্কর নরখাদক, কিন্তু এতটা নিষ্ঠুরতা, এটা তার কল্পনারও বাইরে ছিল। মেহনুরকে ভাইয়ের হয়ে অনুনয় করতে দেখে এহসানের কপালে রক ফুলে ওঠে। এমনিতেই কি ঘটিয়েছে এর মধ্যে এমন করছে এই নারী কি শুধু নিজেরটাই বুঝে? দাঁত চেপে বলল, মির্জাফারও করেছিস, আর সেটা স্বীকারও করেছিস তো?
এহসান আর কিছু বলতে যাবে কিন্তু নিজেকে সামলে নিল। এতগুলো মানুষের সামনে মেহিনুরের উপর রাগ প্রকাশ করা মানে তার নারীকে অপমান করা, আর সে মরে গেলেও তার নারীর অপমান সহ্য করবে না। চোখ বন্ধ করে নিজেকে সামলে নেয় নিজেকে। তারপর হাত বাড়িয়ে এক ঝটকায় মেহিনুরের বাহু ধরে নিজের বুকের সঙ্গে চেপে ধরে। মেহিনুর কেঁপে ওঠে কিন্তু কিছু বলে না। ভয়ে এহসানের এক হাতে বুকের, অন্য হাতের পিঠের ভেজা পাঞ্জাবি আঁকড়ে ধরে, যেন এটাই তার বাঁচার একমাত্র অবলম্বন। এহসান মেহেরাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গর্জে উঠে বলে, আজ তুই বেঁচে গেলি, কারণ তুই আমার নারীর আপনজন, নলে তোর কলিজাও আমি হাতেই নিতাম রে। তারপর মেহিনুরকে আরো শক্ত করে বুকের সাথে চেপে ধরে মেহেরাজকে বলে, মনে রাখিস, এই নারী শুধুই আমার, মৃত্যুর আগ পর্যন্ত সে আমারই থাকবে। এই নারী শুধুই আমার, একান্তই আমার। একটু থেমে আবারও বলল, আর আল্লাহ ছাড়া যে আমাকে তোর কাছ থেকে ছিনে নিতে আসবে, তার কলিজাও আমি ছিনে নেব ইনশাআল্লাহ। তারপর হাসিবের দিকে তাকিয়ে বলল, এই কাপুরুষকে নিরাপদে ওর বাড়িতে পৌঁছায় দিস। আর জয়নালের দিকে ফিরে বলল, ভাই জয়নাল, এখানে যা যা হয়েছে সব পিন পিনে পরিষ্কার করে ফেল। দুজনই সম্মতি জানালো। আচ্ছা ভাইজান। এহসান তৃপ্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে একবার মাথা ঝাঁকায়। তারপর মেহিনুরের দিকে ফিরে তাকালো। কোনো কথা না বলে ওর কোমর আঁকড়ে ধরে ওকে কোলে তুলে নিল। মেহিনুর আতঙ্কে ফিসফিস করে বলল, কি করবেন? কিন্তু এহসান কোনো উত্তর দিল না, চুপচাপ ওকে নিয়ে হাঁটতে লাগলো। মেহিনুর এহসানের বুকে থেকেও বারবারই তার ভাইজানের পানে তাকাচ্ছে। খুব ইচ্ছে হচ্ছে ভাইজানকে একটা বার দেখার, কিন্তু আফসোস এহসান সে সুযোগটা তাকে দেয়ই না। এহসান ওকে গাড়ির সামনে বসিয়ে দেয়, তারপর নিজেও নিজ আসনে গিয়ে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিতে দিতে দাঁত চেপে বলে, বিশ্বাস ভাঙার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এখন থেকে প্রতিমধ্যে বুঝবি। মেহিনুর আতঙ্কে নিঃশব্দ হয়ে গেল। সে জানে না এই পুরুষ তার সাথে কি করবে। কিছু না বলে চুপচাপ বসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে লাগলো। এত ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে গেছে, এটাই বড় কথা। আর সবচেয়ে বড় কথা, এহসানকে আরো একবার দেখতে পেয়েছে। ভয়ে ভয়ে সে এহসানের দিকে তাকায়। তার শীতল রাগান্বিত মুখ যেন আগুনের মতো জ্বলছে। আকাশি রঙের পাঞ্জাবি ভিজে গিয়ে শরীরের সাথে লেগে আছে, যার ফলে তার শক্তপোক্ত শরীরটা স্পষ্ট হয়ে উঠেছে। মেহিনুর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের পাপিষ্ট পুরুষের পানে। মনে হচ্ছে যেন কত বছর পর সে এহসানকে দেখছে। ঠিক তখনই এহসান গম্ভীর কণ্ঠে বলে, হিজাব আর নিকাব খোল। মেহিনুর হতভম্ব হয়ে গেল। সে ভেবেছিল হয়তো এহসান বুঝতে পারেনি যে সে ওর দিকে তাকিয়েছিল, আর এটা করতেই বা কেন বলছে। তখনই এহসান আবারও বলল, আমায় মন ভরে দেখে নিলি, এখন আমাকেও তোর মুখটা দেখার সুযোগ দে। মেহিনুর হতাশ হয়ে নিজের নিকাব খুলতে লাগলো। এই পুরুষ সবকিছু এত নিখুঁতভাবে বুঝতে পারে কেমন করে? নিকাব খুলেই বলল, নিন দেখুন, আমায় দেখার চক্করে আবার গাড়ি উল্টে দিয়েন না। এহসান মুচকি হেসে তাকালো মেহিনুরের পানে। কি উক্তি শুনলে তার নারী তাকে হাসারই কথা। এহসান লক্ষ্য করে মেহিনুরের চোখ মুখ এখনো লাল, কান্নার ছাপ স্পষ্ট। এই অবস্থায় তার নারীকে ভীষণ ভীষণ আবেদনময়ী লাগছে, স্নিগ্ধ ফুল লাগছে। একটাবার মন পড়ে এই ভয়ঙ্কর মুখশ্রীখানা ছুঁয়ে দিতে মন চাচ্ছে। এহসান মেহিনুরের এই রূপ দেখে মৃদু হেসে বলল, এত ভালোবাসিস আমাকে যে আমার জন্য কেঁদে কেঁদে সাদা থেকে লাল হয়ে গেছিস? মেহিনুর সাথে সাথেই মুখে হাত দিল। এটা দেখতে কি হয়েছে তার মুখে। কিছু মুহূর্ত পর এহসানের কথার অর্থ বুঝে নিজের কাছে নিজে লজ্জা পেয়ে যায়, কিন্তু তা তো স্বীকার করা যায় না। তাই বলে, আমি কখন বললাম আপনার জন্য কেঁদেছি? আমি আমার নিজের জন্য কেঁদেছি। অবশ্য সেটাও ঠিক, তুই তো আবার মির্জাফরদের সাথে বেরিয়ে উঠেছিস, যারা এখানে শুধু নিজেরটা বোঝে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে। এহসান এমন খোঁচামারা কথা শুনে মেহনুর থমকে যায়, মুখখানা চুপসে যায় মুহূর্তে। এহসান এটা লক্ষ্য করে, তবে কিছু বলে না। কি বলবে? তার নিজের মনটাও বিষাদে ছেয়ে গেছে যে। এহসান মেহনুরকে নিয়ে বাড়ি ফেরে না, অন্য কোথাও নিয়ে আসে। মেহনুর স্পষ্ট দেখতে পায় তাদের গাড়িটি ধীরে ধীরে বিশাল এক প্রাচীর ঘেরা এলাকায় প্রবেশ করে। চারিপাশে ঘন অরণ্য, সবুজ গাছপালা, অদ্ভুত এক রহস্যময় পরিবেশ। প্রাচীরের ওপাশে আরও একটি পুরানো প্রাচীর, যা দেখে মনে হয় অনেক শতাব্দী পুরনো কোনো দুর্গ বা রাজপ্রাসাদের অংশ। মেহনুর অবাক হয়ে এহসানের দিকে তাকায়। তার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। এ কোথায় নিয়ে এসেছেন আমায়? প্রশ্নটা করতে এহসান কোনো জবাব না দিয়ে সোজা গাড়ির ব্রেক কষে দাঁড় করায়। তারপর দরজা খুলে নেমে এসে দরজার পাশে দাঁড়িয়ে বলে, তোর জেলখানা। এই কথা শুনে মেহনুর বিস্ময়ে হতবাক হয়ে যায়। এহসান কি মজা করছে নাকি সত্যিই তাকে বন্দি করতে এনেছে? তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই। এহসান কোনো কথা না বলে মেহনুরকে কোলে তুলে নেয়। মেহনুর এবার তেমন প্রতিক্রিয়া দেখায় না, কারণ সে নিজেই এতটা বিভ্রান্ত যে কিছু বোঝার মতো অবস্থায় নেই। প্রাচীরের বিশাল গেট পেরিয়ে তারা সামনে এগিয়ে যায়। মেহনুরের চোখ পড়ে সামনে এক পুরনো
কিন্তু পরিপাটি করে রাখা ছোট্ট বাড়ির দিকে। বাড়ির চারিপাশে সুন্দর ফুলের বাগান, বাগানের ছোট্ট এক পুকুর, আর বাতাসে ভাসছে জোনাকির আলো। পুরো জায়গাটা যেন কোনো এক পুরনো রাজার গুপ্ত সাম্রাজ্যের অংশ। অসম্ভব সুন্দর লাগছে এই পুরো জায়গাটা। এহসান কিছু সময় দাঁড়িয়ে মেহনুর চারপাশটা ভালোভাবে দেখতে দেয়, যেন সে বুঝতে পারে এই জায়গাটা তার জন্য নির্ধারিত। এরপর সে ধীরে ধীরে ঘরের দরজার দিকে পা বাড়ায়। ঘরে প্রবেশ করে এহসান মেহনুরকে নামিয়ে দেয়। মেহনুর বিস্মিত হয়ে চারিপাশে তাকিয়ে দেখে ঘরটা আসলে খুব ছোট, তবে সাজানো গোছানো। ছোট্ট একখানা জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে বিছানার উপর। ছোট্ট ব্যালকনির পর্দা হালকা বাতাসে দুলছে। দেয়ালে ঝোলানো পুরনো ডিজাইনের একটা ঘড়ি টিকটিক শব্দ করছে। ঘরের প্রতিটা কোণেই যেন এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে। ঘরের মাঝখানে মেহগনি কাঠের তৈরি রাজকীয় বিছানা, গাঢ় নীল মখমলের চাদরে ঢাকা। পাশে একপাশে রাখা আছে কয়েকটি তাক, যেখানে কিছু বই এলোমেলোভাবে রাখা। দেয়ালে ঝুলছে ধাতব ফ্রেমের মধ্যে বাঁধানো এক শিল্পকর্ম, যেন কোনো এক পুরনো স্মৃতির চিহ্ন বহন করে। কোণার দিকে দাঁড়িয়ে থাকা কাঠের ওয়ার্ড্রপ থেকে এক ঝলক চকচকে রেশমি কাপড়ের আভাস পাওয়া যায়। মেঝেতে পারস্যের নকশাদার কার্পেট বিছানো, যার উপরে এহসান নির্ভর হয়ে হেঁটে বেড়ায়, যেন এই মাটির প্রতি তার কোনো টান নেই। মেহনুর এসব দেখতে দেখতে বলে, এ কোথায় নিয়ে এসেছেন আমায়? এহসান শান্ত গলায় বলে, আমি তোমায় আমাদের দপ্তর রাজ্যে নিয়ে এসেছি, যেখানে কেবল তুমি আর আমি থাকবো। এখানে নেই বাইরের কোনো কোলাহল, নেই কোনো তৃতীয় ব্যক্তির অস্তিত্ব। মেহনুর থমকে যায়। তার মনে হাজারটা প্রশ্ন উকি দেয়, কিন্তু কোনোটা উচ্চারণ করার আগে এহসান বিছানার উপর থেকে একখানা রেশমি শাড়ি নিয়ে তার সামনে ধরে। এটা পরে নাও। সে ঘরের একপাশে থাকা দরজার দিকে ইশারা করে বলে, একটা বাথরুমের ভেতরে যাও, কাপড় বদলে এসো। মেহনুর আর কিছু না বলে শাড়িটা হাতে নেয় এবং দরজার ওপারে চলে যায়। বাথরুমটাও অদ্ভুত সুন্দর। দুই ভাগে বিভক্ত, একদিকে গোসল ও অজুর ব্যবস্থা, অন্যদিকে টয়লেট। দেয়ালে লাগানো ছোট্ট আয়নায় নিজের ক্লান্ত মুখ দেখে মেহনুর। মনে মনে ভাবে, এহসান কেন এমন করছেন? কেন উনি আমাকে এখানে নিয়ে এলো? মেহনুর মনে করেছিল এহসান হয়তো রাতটা পার করার জন্য এখানে এসেছে। তাই নিজ মনে ধীরে ধীরে শাড়িটা শরীরে জড়িয়ে নিতে থাকে। শাড়ি ঠিকভাবে পরে ধীর পায় বাথরুম থেকে বেরিয়ে আসে সে। এদিকে এহসান নিজের ভেজা কাপড় পাল্টে একখানা লুঙ্গি আর সাদা টি শার্ট পরে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। এত রাগের মাঝেও তার বারবারই মেহনুরকে দেখতে ইচ্ছা হচ্ছে। স্নিগ্ধ কোমল সেই মুখশ্রী দেখে প্রহর গুনতে ইচ্ছা করছে, অথচ সেই নারী যে এতক্ষণ আগে বাথরুমে ঢুকেছিল এখনো বের হওয়ার নাম নেই। মন ছটফট করছে, অন্তত একবার নিজের কবুতরের বাচ্চাটাকে প্রাণ ভরে দেখে নিতে চায় সে। রাসেলের আস্তানায় আসার আগে সবকিছু পরিষ্কার করে ঠিকঠাক গুছিয়ে রেখেছে সে, যেন এখন থেকে মেহনুরকে এখানেই রাখতে পারে। নির্বাচন আসন্ন, রাত দিন বাইরে থাকতে হবে তাকে। এই সুযোগে যেন মেহনুর তার থেকে আলাদা না হয়ে যায়। আজ যা করেছে তার জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত, কিন্তু কি শাস্তি দিবে? এহসান জানে এই বেয়াদব নারী তার সমস্ত অস্তিত্ব, তার রক্তের প্রতিটা বিন্দুর সঙ্গে মিশে আছে। তাকে কষ্ট দিলে কি নিজেও শান্তিতে থাকা যায়? তাই সব দিক ভেবেই সে সিদ্ধান্ত নিয়েছে মেহনুরকে কিছুদিন এখানেই রাখবে। মেহনুর বাথরুম থেকে বেরিয়ে আসে, টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে। এহসান স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। কালো শাড়িতে মেহনুরের ফর্সা শরীর যেন চাঁদের আলোয় চকচক করছে, কিন্তু এহসানের চোখ বারবার সেখানে আটকে যায় তার মুখশ্রীর উপর। ভেজা চুল, পানি ছুঁয়ে যাওয়া ঠোঁট, চোখের কোলবে নামা জলবিন্দু, সব মিলে এহসানের মাথা ঘুরে যায়। জমে থাকা রাগ মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যায়। মেহনুর তার দৃষ্টি অনুভব করে, বুঝতে পারে পুরুষটি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। ফিসফিসিয়ে বলে, এই পুরুষে কি বিরক্তি আসে না এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে? এহসান ধীরে ধীরে বিছানা থেকে উঠে আসে তার দিকে, মৃদু হেসে বলে, তুমি বিরক্তির কথা বলো? তোমার দিকে তাকিয়ে যদি গোটা জীবন পার করে দিতাম, তবু হয়তো আমি এহসান তোমায় মন ভরে দেখে তৃষ্ণা মেটাতে পারতাম না। মেহনুর কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার মধ্যে আপনি কেমন খুঁজে পান? এহসান আরো এক কদম এগিয়ে এসে মেহনুরের দিকে ঝুঁকে পড়ে, গভীর কণ্ঠে ফিসফিসিয়ে বলে, তোর মধ্যে আমি আমার অস্তিত্বের খোঁজ পেয়েছি, তাই তো তোকে নিজের অজান্তে আপন হাতটা রাখলে জড়িয়ে নিয়েছি। মেহনুর স্তব্ধ হয়ে যায়। কিছু একটা বলবে বলে মুখ খুলতে এহসান এক ঝটকায় তাকে নিজের বুকের সাথে চেপে ধরে। তারপর কোনো অনুমতি ছাড়াই গভীরভাবে ডুবিয়ে দেয় তার ঠোঁট মেহনুরের নরম ঠোঁটে। মেহনুর এত কিছুর মধ্যে নিজের পাপিষ্ট পুরুষের শরীরের ঘ্রাণ ঠিকই নিচ্ছে, মন ভরে অনুভব করছে। মেহনুর হতভম্ব, কিছু বলতে পারছে না। এহসান পাগলের মতো আঁকড়ে ধরে আছে তাকে। দাড়ির খসখসে স্পর্শ তার নরম ত্বকে সূচের মতো বিচ্ছে। মেহনুর এহসানের বুক আর কাঁধে ধাক্কা দেয়, নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু এহসান আরো শক্ত করে জড়িয়ে ধরে, আরো গভীর করে ডুবিয়ে দেয় নিজের ঠোঁট নিজের আপন নারীর ঠোঁটে। ধীরে ধীরে মেহনুর বুঝে যায় এহসান তাকে ছাড়বে না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। এহসান নিজেকে কিছুটা সংযত করে, ধীর গতিতে মেহনুরকে ছেড়ে দেয়। অন্যদিন হলে মেহনুর চিৎকার করতো, কেঁদে ফেলতো, কিন্তু আজ কিছুই বলে না, উল্টো এহসানের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। কিভাবে এত সুন্দর, এত নিষ্পাপ হতে পারে পুরুষের চোখ? অথচ এই চোখের অধিকারী মানুষটা কতটা ভয়ঙ্কর আর নিকৃষ্ট। মেহনুরের চোখের সামনে রাসেলের বীভৎস মৃত্যু ভেসে ওঠে।
সহসা ভয় ঘিরে ধরে তাকে, চোখ খিচে বন্ধ করে নেয় সে। এহসান চমকে যায়, হালকা ঝাঁকিয়ে বলে, কি হয়েছে? এমন করছো কেন? মেহনুর চোখ বন্ধ রেখে ফিসফিসিয়ে বলে, আপনার জন্য হচ্ছে। এহসান তার থুতনি আলতো করে ধরে। আমি আবার কি করলাম? মেহনুর চোখ খুলে ফিসফিসিয়ে বলে, এই যে ভয়ঙ্করভাবে খুন করলেন, এখন সেটা আমার চোখের সামনে ভাসছে, ভয় করছে, ভীষণ ভয়। এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, সত্যি তোর ভয় করছে? সত্যি? মেহনুর ভ্রু কুঁচকে বলে, হ্যাঁ করছে, কিন্তু হাসছেন কেন আপনি? এহসান হেসে বলে, না, এমনি আর এখানে কিছুদিন থাকলে সব ভয় উড়িয়ে যাবে। মেহনুর চমকে উঠে এহসানের কথায়। কি বলছেন? আমি কেন এখানে থাকবো? মেহনুরের চুলে আলতো করে হাত বুলিয়ে এহসান ফিসফিস করে বলে, এটা তোমার জন্য এক ভয়ঙ্কর শাস্তি, প্রতারণার শাস্তি। যতদিন আমি না চাইবো ততদিন তুমি এখানে থাকবে আমার বন্দী হয়ে। মেহনুর হতভম্ব হয়ে গেল। এহসান কি সত্যি বলছে নাকি এটা নিছক এক নিষ্ঠুর রসিকতা? কাপা গলায় বলল, মিথ্যে বলেছেন, এমন হতে পারে না। এহসান হেসে তার কোমর আরো শক্ত করে জড়িয়ে নিল, যেন তাকে আরো নিজের কাছে টেনে নিচ্ছে। গভীর চোখে চেয়ে বলল, আমি মিথ্যা বলেছি, এটাই সত্য। মেহনুর বিস্ময়ে চিৎকার করে উঠে বলে, ফাজলামো করছেন, আমি এইখানে কিভাবে থাকবো? এহসান ধীর স্থির ভঙ্গিতে তার ঠোঁটে শাহাদাত আঙ্গুল রাখলো। এই চুপ, গলা উঁচু করিস না। বিশ্বাসঘাতকদের জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত, কিন্তু আমি সেটা করে নেই। আমি শুধু তোকে বন্দি করেছি। মেহনুর তার হাত সরিয়ে দিয়ে প্রতিবাদ করলো, আমি এখানে থাকতে পারবো না, প্রয়োজনে মেরে ফেলুন আমায়, তবু এখানে রেখে যাবেন না। এহসান এবার কঠিন স্বরে বলল, হাত ধরে ওয়াদা করেছিলি, তারপর ওর প্রতারণা করলি, এখন এত বড় ওর কথা বলিস? একটু লজ্জা করে না? এবার মেহনুর রুষ্ট স্বরে উত্তর দিল, আপনি জোর করে বিয়ে করেছেন আমাকে, লজ্জা তো আপনার করা উচিত। আর পালিয়ে যাওয়াটা যদি ভুল হয় তবে আপনার অন্যায় কিসের? এহসান এবার গভীর দৃষ্টিতে মেহনুরের দিকে তাকালো। পালিয়ে গেলে ততটা রাগ করতাম না, কিন্তু তুই বিশ্বাসঘাতকতা করেছিস, আমার বিশ্বাস নিয়ে খেলেছিস, ওয়াদা করে তা রাখিস নেই। মেহনুর এবার ভয় পেয়ে গেল। তার মানে এহসান সত্যিই তাকে এখানে আটকে রাখবে। সে দ্রুত এহসানের হাত চেপে ধরে বলে, না, দয়া করে এমনটা করবেন না, আমি বাঁচতে পারবো না। এহসান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমি তোকে ছেড়ে বাঁচতে পারতাম না, এই কথা বলেছিলাম। ভীষণ ভালোবাসি, সেটাও বলেছিলাম, কিন্তু তুই আমাকে ছেড়ে যেতে চেয়েছিলি, তাই এটাই তোর শাস্তি। মেহনুর হতাশ হয়ে এহসানের হাত ছেড়ে দিল। আমি মরে যাব, যদি আমাকে এখানে রেখে যান আমি নিজে থেকেই মরে যাব। কিন্তু কথা শেষ হওয়ার আগেই ঠাস করে এহসানের শক্ত হাতে একটা চড় এসে পড়ল তার গালে। মুহূর্তে চারপাশের সবকিছু যেন দুলে উঠল। মেহনুরের কান দিয়ে গরম বাতাস বেরোতে লাগলো। এহসান দাঁতে দাঁত চেপে বলে, খারাপের বাচ্চা, এরপর যদি আর এমন কথা বলিস তোকে মরে যেতে হবে না, আমি নিজেই তোকে শেষ করে দেবো একদম। বিছানার এক কোণে গুটিসুটি মেরে কাঁদছে মেহনুর। সে জানে এহসান সত্যি বলেছে, এবার সত্যিই সেখানে বন্দী হয়ে গেছে। এহসান বাইরে গেছে খাবার আনতে। কিছুক্ষণ পর সে ফিরে আসে, দেখে মেহনুর এখনো কাঁদছে। বিরক্ত গলায় বলে, কাঁদতে থাক, যত খুশি কাঁদ, তোর কান্নায় আমি গলবো না, তুই এখানে থাকবি বেয়াদব নারী। এই বলে সে ঘরের এক পাশের দরজা খুলে রান্নাঘরে ঢুকে যায়। সেখান থেকে খাবার এনে একটা প্লেটে সাজিয়ে নেয়। এরপর সোজা এসে বসে মেহনুরের সামনে। মেহনুর মাথা নিচু করে বসেছিল। এহসানের শরীরে চিরচেনা সুগন্ধ তার নাকে এলো। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। এহসান গভীর দৃষ্টিতে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো। কি করবে? এই কিছুক্ষণের মধ্যে মেহনুর কেঁদে নিজের চেহারার কি হাল করেছে। চোখ লাল, নাক ফুলে গেছে, মনে হচ্ছে গালে একটু স্পর্শ করলেই রক্ত পড়বে। এহসান ধমকের সুরে বলল, আর কাঁদলে একদম মেরে ফেলবো। কি হাল করেছিস নিজের? পাগলাপাগলি করিস না, কান্না বন্ধ কর। মেহনুর দাঁত চেপে বলল, আমার ইচ্ছে আমি কাঁদবো, আপনি কে এত কথা বলার? এহসান খাবার হাতে নিতে নিতে শান্তভাবে বলল, আমি তোর বাচ্চার বাপ, তাই এত কথা বলছি। মেহনুর এহসানের এমন কথায় কিছু বলে না। এই বাচ্চার মার বাপের কথা শুনতে শুনতে সে হাঁপিয়ে গেছে। সে বিস্ময়ে চোখ বড় করে বলল, আমি পালিয়ে যাব, এইখান থেকে পালিয়ে যাব আমি। এহসান হেসে বলল, গেট পেরোতে পারলেই তবে। মেহনুর অবাক হয়ে তাকিয়ে থাকে। কেন পারবো না? এহসান মৃদু হেসে বলে, কারণ চারদিক দিয়ে কাঁটাতার দিয়ে ঘেরা, একবার পালাতে গেলেই শেষ। মেহনুর ধাক্কা খায়। সত্যি কি ওর কোনো উপায় নেই? এহসান তখন ওকে কথায় কথায় ভুলিয়ে খাবার মুখে তুলে দিচ্ছিল। কখন যে খাওয়া শেষ হলো মেহনুর বুঝতেই পারেনি। এরপর নিজেও খেয়ে নিয়ে প্লেটগুলো গুছিয়ে রান্নাঘরে রেখে এলো, কিন্তু ফিরে এসে দেখে মেহনুর আগের মতোই বসে আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে। অন্য কারো বেলায় হলে সে বিরক্ত হতো, রাগও হতো হয়তো, কিন্তু নিজের নারীর উপর কিসের রাগ, কিসের বিরক্তি? যে নারী তার বেঁচে থাকার কারণ, তার উপর কি রাগ করা যায়? আলমারি খুলে একটা চিরুনি বের করে সে মেহনুরের দিকে এগিয়ে যায়। বিছানায় উঠে একদম কাছে বসে পড়ে। মেহনুর সে আগের মতোই বসে আছে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে।
এহসান ওর চুল হাতে নিয়ে দেখে কেমন যেন এলোমেলো হয়ে আছে, ভেজা চুলের ভেতর গিট পড়ে আছে। পাগলির মতো চুলগুলো এমনভাবে সরিয়ে রাখছিস কেন? সব ঝরে যাবে অকালে, বুড়ি হয়ে যাবি আমার বাচ্চার মা হওয়ার আগেই। মেহনুর তেতে ওঠে। আপনি হাত দেবেন না আমার চুলে, নয়তো। এহসান মৃদু হেসে ওর গাল থেকে আলতো করে চুল সরিয়ে নিচের থুতনি রেখে দেয় ওর কাঁধে। নয়তো কি? মেহনুর শিহরিত হয়ে ওঠে। এহসানের খসখসে দাড়ির স্পর্শে মনে হয় ওর গাল ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। ও হাত দিয়ে এহসানের মুখ সরানোর চেষ্টা করে। নয়তো মেরে ফেলবো। সরুন, আমাকে এখানে এভাবে রেখে যাবেন তো? কাছে আসছেন কেন? সরুন বলছি। এহসান কোনো উত্তর দেয় না, শুধু মুখ ডুবিয়ে দেয় ওর কাঁধে। মেহনুর হতভম্ব হয়ে যায়। নিজের হাত দিয়ে নিজের চামড়ায় নখ বসিয়ে দেয় যাতে হিতাহিত জ্ঞান হারিয়ে কিছু বলে না ফেলে। যদি গালিও দিয়ে ফেলে তাহলে হয়তো। এহসান মুখ তুলে নেয় ওর কাঁধ থেকে, চিরুনি পাশে রেখে শটান হয়ে শুয়ে পড়ে। কয়েক মুহূর্ত কেটে যায়, তারপর হঠাৎই একটানে মেহনুরকে নিজের বুকের বাঁ পাশে টেনে নেয়। মেহনুর ধরা পড়ে যাওয়া পাখির মতো চুপ হয়ে থাকে, এহসানের বুকে মুখ গুজে, একটি ক্ষুদ্র কবুতরের বাচ্চার মতো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।